তোমাদেরকে ধারক ধারকত্ব চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, তার প্রথম দুটো পার্ট পড়িয়ে দিয়েছি। আর যে তৃতীয় পার্টটা পড়াচ্ছি সেটা হলো গোলীয় ধারক। পাত ধারক পড়িয়ে দিয়েছি, আজকে পড়াবো গোলীয় ধারক। গোলীয় ধারক কি? পাত ধারকের দুটো পাত ছিল, তাহলে এখানে দুটো গোলীয় পাত নিতে হবে। এই হচ্ছে গোলীয় ধারক। ভিতরেরটার ব্যাসার্ধ ধরো R1 আর বাইরের ব্যাসার্ধটা R2। এইবার কি করবো, আমি বাইরের পাতটাকে কি করলাম, আহিত করে দিলাম। বাইরের পাতটাকে আমি আহিত করলাম। তাহলে বাইরের পাতটাকে যদি আমি আহিত বলছি, ভূসংলগ্ন করলাম, আর ভেতরের পাতকে করলাম আহিত। তাহলে এখানে হবে নেগেটিভ আধান, এটাই পজিটিভ আধান। এখানে নেগেটিভ আধান আর বাইরের পজিটিভ মাটিতে চলে যাবে। তাহলে এখন আমার বিভব, দুটো পাতের মধ্যে তাহলে বিভব পার্থক্য কত হবে? দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য ধরি ভি, তাহলে ভি সমান প্রথম পাতের বিভব পার্থক্য, ডিস্টেন্স কম মানে বিভব বেশি। তাহলে দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য কত হবে? কিউ বাই 4 পাই এপসাইলন 0কে 1/r1 মাইনাস 1/r2, দ্যাট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন 0কে r1 r2 বাই r2 মাইনাস r1। এই হলো দুটো পাতের বিভব পার্থক্য। এখন এই যে আমার বিভব পার্থক্যটা, তাহলে এটা কি? এই ভেতরের পাত আর বাইরের পাতের মধ্যে বিভব পার্থক্য। তাহলে ধারকত্ব কি হবে? ধারকত্ব সি সমান আমরা কি জানি? কিউ বাই ভি। তাহলে কিউ ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0কে r2 মাইনাস r1 r1 r2, কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল। তাহলে দাঁড়ালো কি 4 পাই এপসাইলন 0কে r1 r2 বাই r2 মাইনাস r1। কেটা কি? এইখানে যে মাধ্যমটা আছে তার মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যদি বায়ু হয় তাহলে হয়ে যাবে 1। এটা অবশ্যই কোন পদ্ধতির ক্যালকুলেশন? এসআই পদ্ধতিতে। কিন্তু এই সমীকরণটা সিজিএস পদ্ধতিতে কি হয়ে যাবে? কে r1 r2 বাই r2 মাইনাস r1, এটা হবে সিজিএস পদ্ধতিতে। 4 পাই এপসাইলন 0টা থাকবে না। আর বায়ু মাধ্যম হলে কি হবে? মাঝখানে যদি বায়ু মাধ্যম থাকে তাহলে কে সমান হয়ে যাবে 1। এই হচ্ছে একটা গোলীয় ধারকের ধারকত্ব। তবে এই যে গোলীয় ধারকটা, এর কোন পৃষ্ঠ ভূসংলগ্ন আছে? বাইরের পৃষ্ঠ। এটা বাইরের পৃষ্ঠ ভূসংলগ্ন, বাইরের পৃষ্ঠ ভূসংলগ্ন অবস্থায় আছে। যদি ভিতরের পৃষ্ঠ ভূসংলগ্ন হতো তাহলে কি হতো? তাহলে জিনিসটা কি আমি বললাম, এখন বাইরের পৃষ্ঠ ভূসংলগ্ন হলে এটা, যদি বাইরের পৃষ্ঠ না হয়ে এইটা ভেতরের পৃষ্ঠ হতো, ভেতরের পৃষ্ঠ যদি ভূসংলগ্ন থাকতো তাহলে কি হতো? ভেতরের পৃষ্ঠ। তাহলে ভেতরের পৃষ্ঠ ভূসংলগ্ন হলে এইটাকে আমাকে ভূসংলগ্ন করতে হবে। তার মানে এখন কোথায় আধান আছে? এইখানে আধান আছে। তার মানে একটা প্লাস পাদ একটা মাইনাস পাদ মিলে কি হবে? গোলীয় ধারক হবে। আবার বাইরের পৃষ্ঠের আধান অসীম পর্যন্ত বেরিয়ে যেতে পারবে। বাইরের পৃষ্ঠে আধান আছে, তাহলে এই বাইরের পৃষ্ঠটা একটা কি হিসাবে কাজ করবে? বাইরের পৃষ্ঠটা একটা পরিবাহী হিসাবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমার ধারকত্ব কি হবে? এই ক্ষেত্রে ধারকত্ব সি সমান হবে গোলীয় ধারকের ধারকত্ব প্লাস পরিবাহীর
ধারকত্ব, কারণ এই দুটো প্লেট মিলে একটা ধারক করবে, আবার বাইরের পৃষ্ঠে আধান আছে, তার মানে এটা একটা পরিবাহী হিসাবে কাজ করবে পুরোটা। তাহলে দুটো ধারকত্ব কাজ করবে। তাহলে গোলীয় ধারকের ধারকত্ব আমরা রাশিমালা কি দেখলাম, 4 পাই এপসাইলন 0k r1 r2 মাইনাস r1। আর আগেই আমরা দেখেছি পরিবাহীর ধারকত্ব হয় একটা 4 পাই এপসাইলন 0k r2, কারণ r2 ব্যাসার্ধের পরিবাহী। দুটোকে যদি একসঙ্গে ক্যালকুলেশন করি, 4 পাই এপসাইলন 0k r2 মাইনাস r1 r2 স্কোয়ার r2 মাইনাস r1, তাহলে দাঁড়ালো কি 4 পাই এপসাইলন 0k r2 স্কোয়ার r2 মাইনাস r1। অবশ্যই এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হলে কি 4 পাই এপসাইলন 0টা আউট হয়ে যাবে। এই গেল আমার গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালা। এর আগের দিনে আমরা সমান্তরাল পাত ধারকের দেখিয়েছি, আজকে দেখালাম গোলীয় ধারকের। নেক্সট আমরা আসছি ধারকের সমবায় নিয়ে। তাহলে ধারকের সমবায়, ধারকের সমবায় বলতে কিছু ধারককে আমরা যদি যোগ করি সেটাকেই বলা হবে ধারকের সমবায়। প্রথম যেটা আসছে আমরা শ্রেণী সমবায়, তোমরা ক্লাস 10-এ করেছ রোধের সমবায়, সেরকম এখানেও ধারকের সমবায়। ধারকের সিম্বল কি হয়, ধারকের সিম্বল এরকম দুটো প্লেট, সমান আকারের দুটো প্লেট, তাহলে শ্রেণী সমবায়। তাহলে এটা একটা, আবার একটা এরকম ধারককে যোগ করলাম, আবার একটা এরকম ধারককে যোগ করলাম, এরকম আমি ইনফাইনাইট পর্যন্ত এন সংখ্যক টাইপের ধারককে যোগ করতে পারি। এদেরকে একটা তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা। তড়িৎ উৎসের কি হয়, ব্যাটারির সঙ্গে, এর এসি সোর্স নয় ডিসি সোর্সের সঙ্গে যোগ করছি, একটা প্লাস পাত আর ছোটটা হয় মাইনাস পাত, ধারককে যোগ করেছি। প্রথম ধারকের ধারকত্ব ধরো C1, দ্বিতীয় ধারকের C2, তৃতীয় ধারকের C3, আর এন সংখ্যকের এনতম ধারকের Cn। তাহলে প্রথম ধারকের C1, দ্বিতীয়, তৃতীয়, এনতমর কত Cn। শ্রেণী সমবায়ে যে জিনিসটা আমাকে মনে রাখতে হবে, প্রথম বিষয়টা হচ্ছে শ্রেণী সমবায়ের এইখান থেকে আধান যাবে, আধান এইভাবে ব্যাক করে আসবে। শ্রেণী সমবায় প্রথম জিনিসটা মনে রাখতে হবে, শ্রেণী সমবায় হচ্ছে আধান স্থির। তাহলে কি বিভব প্রভেদ ভি পৃথক, প্রত্যেকটার ভি আলাদা 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 হবে। তাহলে প্রথম আধান কি যাচ্ছে, আমরা জানি কি কিউ সমান জানি কি সিভি। তাহলে এখানে যদি C1 হয় তাহলে এখানে বলবো C1 V1, পরেরটা বলবো C2 V2, পরেরটায় বলবো C3 V3, এন তমের বলবো Cn Vn। বিভব প্রত্যেকের আলাদা, মোট বিভব কত এইটা 7। তাহলে V1 V2 V3 V3 এই লাইনে যা বিভব, এখানের বিভব পার্থক্য একই। তাহলে এটার সঙ্গে দেখো এই লাইনটা পরস্পর প্যারালালে আছে, তাহলে যা টোটাল বিভব তার সঙ্গে এই লাইনের বিভব প্রভেদ একই। তাহলে শ্রেণী সমবায়ে কি থাকে, আধান স্থির থাকে, বিভব পরিবর্তিত হয়। তাহলে মোট বিভব ভি সমান কি V1 যুক্ত V2 যুক্ত V3 Vn। ভি সমান কি কিউ বাই সি, এটাকে লিখতে পারবো কিউ বাই C1, কিউ বাই C2, কিউ বাই C3, কিউ বাই Cn। তাহলে এটা কোন সমবায়, সিরিজ শ্রেণী সমবায়, সেই জন্য এখানে সিরিজের এস দিয়ে দিলাম। তাহলে 1/CS সমান 1/C1, 1/C2,
1/C3 1/Cn। এইটি হলো আমার ফর্মুলা। একে আমি সংক্ষেপে লিখতে পারবো কি 1/Cs সমান সামেশন অফ i ইকুয়াল টু 1 to n 1/Ci 1 2 3 4 আপ টু n পর্যন্ত হতে পারে। এই হচ্ছে সিরিজের ফর্মুলা। তার মানে এগুলো বোঝা যাচ্ছে প্রত্যেকটা ধারকের অনন্যকের যোগফল তুল্য ধারকত্বের অনন্যকের সঙ্গে সমান। এখানে একটা জিনিস দেখো তো, যে 1/C1 যদি আমার C1 গ্রেটার দেন C2 গ্রেটার দেন C3 যদি হয়, তাহলে কি হবে? সব থেকে যদি C1 বড় হয়, আর এরকম হতে পারে, তাহলে 1/CS এই 1/C1 লেস দেন 1/C2 লেস দেন 1/C3 এইরকম ঘটনাটা ঘটতে থাকবে। তাহলে সব থেকে বড় 1/C1 হলে সব থেকে এখানে বড়কে 1/C1 সব থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারবো 1/C3টা অনেক বড়, বা এখান থেকে যদি, বা এটাই থাক, তিনটে নিয়ে আমি বলি, আর বেশি দরকার নেই, এনতম হতে পারে। তাহলে সব থেকে বড় কে 1/C3, তাহলে 1/C3 যদি সব থেকে বড় হয় 1/CS টা নিশ্চয়ই 1/C3 থেকে বড়। 1/C3 সবচেয়ে বড়, তার সঙ্গে 1/C2 যোগ হবে, তার সঙ্গে 1/C1 যোগ হবে। জিনিসটা বোঝো যে C1 গ্রেটার দেন C2 গ্রেটার দেন C3, তাহলে 1/C1 লেস দেন 1/C2 কারণ 1 করলে কমে যাবে, সবচেয়ে বড় ভ্যালুটার মান যদি 1 কে ভাগ করা হয় তাহলে সেটা সবচেয়ে কম হবে। তাহলে সবচেয়ে বড়কে 1/C3, তাহলে জিনিসটা C3 যদি সব থেকে বড় হয় তার সঙ্গে তাহলে দুটো যোগ হয়ে যে মানটা হবে সেটা নিশ্চয়ই 1/C3 থেকে বড়। তাহলে এখান থেকে বলবো CS লেস দেন C3 লেস দেন C2 লেস দেন C1। তার মানে সবচেয়ে যেটা ছোট ছিল সেই ছোটটার থেকেও দেখো তুল্য ধ্রুবকটা ছোট হয়ে গেল। ধরো দুটো ধারক, একটা 2 আর একটা 5, তাকে যদি সিরিজ কানেকশনে যোগ করি তাহলে তুল্য ধারকত্বটা মাস্ট 2 এর থেকে কম হবে, মানে ছোটটার থেকেও কম হবে। আরেকটা এখানে জিনিস আছে, যদি প্রত্যেকের ধারক সমান হয়, C1 সমান C2 সমান C3 সমান Cn সমান যদি C হয়, তাহলে তখন কি হবে? তখন 1/CS সমান দেখো n/C, তাহলে CS সমান C/n। প্রত্যেকটা ধারক যদি সমান হয় তখন তার তুল্য ধারকত্ব হবে C/n। এই হলো আমার শ্রেণী সমবায়। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। সমান্তরাল সমবায়, তাহলে এখানে কি হবে? এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক, দিয়ে ধরো আমার এখানে এটা কানেক্ট আছে, তার সঙ্গে একটা ব্যাটারির কানেকশান করি, C1 C2 C3 Cn, এটা P।
প্রত্যেকটা ধারক দেখো ব্যাটারির সঙ্গে প্যারালাল কানেকশানে যুক্ত আছে। একই, এটার দু প্রান্ত যা, এরও দু প্রান্তে কি আরো একই লাইনের যোগ আছে। তাহলে প্যারালাল কানেকশন একটা জিনিস জানতে হবে যে বিভব ভি স্থির আর আধান কিউ স্থির নয়। কিউ তাহলে ভি সমান কি হচ্ছে এখানে, Q1/C1, Q2/C2, Q3/C3, Qn/Cn, এইটি হচ্ছে বিভব। তাহলে মোট আধান কি হবে, মোট আধান Q সমান Q1 যুক্ত Q2 যুক্ত Q3 Qn। Q সমান কি CV, C1V, C2V, C3V, CnV। V বাদ চলে গেলে রেজাল্ট আসবে কি, C সমান আসবে C1 যুক্ত C2 যুক্ত C3 ডট ডট Cn। এবার প্যারালাল বলে আমি এটা CP লিখে দিতে পারি। তাহলে এটি আমার হলো প্যারালাল কানেকশনের ফর্মুলা, বা লিখতে পারি CP সমান সামেশন অফ I ইকুয়াল টু 1 to n CI, এটাও আমি লিখতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এখানে জিনিসটা কি হচ্ছে, যদি C1 গ্রেটার দেন C2 গ্রেটার দেন C3 হয়, তারপর সব থেকে বড় C1 বড়, তার মানে CP গ্রেটার দেন অবশ্যই C1, কারণ C1 C2 C3 যোগফল হয় CP। সবচেয়ে বড় যদি C1 হয় তার সঙ্গে আর দুটো যোগ হয়েছে, তাহলে CP নিশ্চয়ই C1 এর থেকেও বড়। তাহলে বলতে পারবো CP গ্রেটার দেন C1 গ্রেটার দেন C2 গ্রেটার দেন C3। তার মানে যদি আমরা দুটো ধারককে নেই, একটা ধরো 5 আর একটা 10, তাহলে তাদের প্যারালাল কম্বিনেশনে কি হবে, ধারক 10-এর থেকে বেশি হবে। আগে ছিল সিরিজে 5-10কে নিলে তার তুল্য ধারক কতটা 5-এর থেকে কম হবে, আর এখন কি হবে, বড়টার থেকেও বেশি হবে। যদি C1 সমান C2 সমান C3 Cn সমান C হয়, তাহলে CP সমান কি হবে n ইন্টু C, n মাল্টিপ্লাই হবে, সেখানে n দিয়ে ভাগ করতে হতো, এখানে n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনের মধ্যে তুল্য ধারকত্ব কি হবে, সিরিজ কানেকশনে CS সমান পেয়েছি C/n, আর প্যারালাল কানেকশনে CP সমান পেয়েছি NC। তাহলে এদের অনুপাত কি হবে, CP/CS, CP সমান হবে NC আর এটা C/n, তার মানে n স্কোয়ার। তাহলে CP/CS সমান n স্কোয়ার। এই হলো আমার ধারকের সমবায়। নেক্সট যেটা আসছি, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পাতধারক। এটা একটা পাতধারক। কি করেছি, এখানে এর ভেতরে বায়ু না রেখে এই অংশটা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক রেখেছি, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, আর বাকি অংশটা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক রেখেছি, মানে ডাইইলেকট্রিক মিডিয়াম রেখেছি, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক K2। দুটো তাহলে রেখেছি পরাবৈদ্যুতিক পদার্থ, একটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক K1 আর একটা হচ্ছে K2। এইবার এই পাত ধারকের ধারকত্ব কত হল দেখো,
এটার বেগ ধরো টি, তাহলে এইটার বেগ কত হবে ডি মাইনাস টি, কারণ টোটাল পাথ ডিস্টেন্স ছিল ডি। তাহলে এই যে পাথটা এখান থেকে এটা একটা পাথ, এখন এই অংশটা একটা পাথ হিসেবে কাজ করবে, এটা একটা পাথ ধারক আর এটা একটা পাথ ধারক হিসেবে কাজ করবে। দুটো আলাদা আলাদা পাথ ধারক দেখা হয়ে গেছে। যেহেতু এখানে একটা পরাবৈদ্যুতিক স্ল্যাব আছে, এখানে একটা পাথ ধারক হবে, এটা একটা পাথ ধারক হবে। তাহলে এই দুটো পাথ ধারক কোন কম্বিনেশনে আছে? এই পাতের বিভব যা হবে, এই পাতটা তো ভূসংলগ্ন, তাহলে এই পাতের বিভব যদি ভি হয় বা এই পাতদ্বয়ের বিভব পার্থক্য যদি V1 হয়, এই পাতদ্বয়ের বিভব পার্থক্য নিশ্চয়ই V2 হবে, আলাদা হবে। কারণ এখানে এই দুটোর মধ্যে যা, এখানে যদি V হয় এখানে হবে V1, এখানে হবে V1 মাইনাস 0। তার মানে এখানের বিভব পার্থক্য হবে V মাইনাস V1 আর এখানে হবে V1 মাইনাস 0, কারণ এইটা তো 0, মানে দুটো পাতের আলাদা বিভব পার্থক্য হবে। এইটা আমি বুঝাতে যাচ্ছি যে দুটো যদি বিভব পার্থক্য আলাদা হয় তাহলে তারা কি কম্বিনেশনে হবে, মানে জিনিসটা V1টা বলতে যাচ্ছি এটা V, এটা 0 ছিল, এটা ধরো V ড্যাশ, এটা ধরছি আমার V ড্যাশ, তাহলে V মাইনাস V ড্যাশ সমান V1 আর V ড্যাশ মাইনাস 0 সমান V2। এইটা হচ্ছে প্লেন জিনিস। তাহলে বিভব পার্থক্য যদি আলাদা হয় তাহলে তারা কি সমবায় আছে? অবশ্যই শ্রেণী সমবায় আছে। তাহলে এই জায়গা থেকে প্রথম পাতের পাথ ধারক বের করাই এপসাইলন 0 কে এ বাই টি, আর দ্বিতীয় পাতের পাথ ধারক হবে এপসাইলন 0 কে এ ডি মাইনাস টি। এবার এটা K1, এটা K2, তাহলে প্রথম পাতের পাথ ধারক পেলাম এটা, দ্বিতীয় পাতের পাথ ধারক পেলাম এটা। যদিও আছে একটাই পাথ ধারক, তার মাঝখানে দুটো পরাবৈদ্যুতিক স্ল্যাব ঢুকানো আছে বা পাথ ঢুকানো আছে, তাহলে এটার জন্য এই ধারকত্ব আর এটার জন্য এই ধারকত্ব। এইবার প্রত্যেকটার বিভব পার্থক্য আলাদা, তাহলে এরা কোন সমবায় আছে? যেহেতু বিভব পার্থক্য আলাদা তাই এরা শ্রেণী সমবায়ে আছে। তাহলে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে 1/C1 করলে হবে এপসাইলন 0 K1 A T, এপসাইলন 0 K2 A D মাইনাস T। ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1/এপসাইলন 0 A T বাই K1 D মাইনাস T বাই K2। তাহলে CS সমান দাঁড়ালো কি এপসাইলন 0 A T বাই K1 D মাইনাস T বাই K2। তাহলে এটা সাধারণভাবে আমি বলতে পারবো এটাকে যে C সমান এপসাইলন 0 A সামেশন অফ I ইকুয়াল টু 1 to n DI বাই TI বাই TI বাই KI। এটা যদি প্রথমটা যদি T1 হতো তাহলে এটা হতো কি T2 হতো, তাহলে TI বাই KI এই আকারেও লিখতে পারি। যে আরও যদি থাকে এটা K1 K3 যদি হতো, T1 বাই K1 T2 বাই K2 T3 বাই K3 হতো। তাহলে যদি এর মধ্যে যদি আমি বললাম দুটা পরাবৈদ্যুতিক ধ্রুবক রাখা আছে, যদি না রেখে কিছুটা যদি এরকম ঘটনাটা ঘটে, ওই রকম না করে আমি এরকম একটা পাথ ধারক ছিল, ডি বেধের পাথ ধারক ছিল, এর ভিতরে কি করছি একটা পরাবৈদ্যুতিক স্ল্যাব রেখে দিচ্ছি। পরাবৈদ্যুতিক স্ল্যাবের
বেধটা কত টি, এর পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে সেক্ষেত্রে আমার ঘটনাটা ঘটবে কি, দেখো K1 সমান কে আর K2 সমান আমার 1, কারণ বাকিটা আছে বায়ু মাধ্যম। তাহলে এই ক্ষেত্রে আমার সমীকরণটা কি হবে, এই ক্ষেত্রে সমীকরণটা C সমান হবে এপসাইলন 0A T/K প্লাস D মাইনাস T/1, তার মানে এপসাইলন 0A D মাইনাস T/K। এইটি হবে আমার পাদধারকের ধারকত্ব। কারণ মিশ্র পরাবৈদ্যুতিক পদার্থ যুক্ত করলে পাদধারকের ধারকত্ব হবে এই মানটি। এছাড়া তোমাদেরকে কিছু কিছু ছোট ছোট জিনিস আমি দেখাচ্ছি যেগুলো কোশ্চেন পড়ে, যে একটা পাদধারককে ব্যাটারির সঙ্গে যুক্ত করে চার্জিং করা হলো। চার্জিং করা মানে কি, ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, ব্যাটারির সঙ্গে যুক্ত করে তাকে কিছু সময় ধরে তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালাম। তার মানে তড়িৎ প্রবাহ পাঠালে সেখানে কি হবে, ধারকের মধ্যে আধান জমা হবে। একটা নির্দিষ্ট, আমি প্রথম থেকেই বলেছি যে ধারকের ধারকত্ব একটা নির্দিষ্ট, তাই নির্দিষ্ট পরিমাণ আধান জমা হবে যতক্ষণ না কি বলছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এমন হবে যে বাইরের সঙ্গে আধান বেরিয়ে যাবে না, অর্থাৎ বাইরের মাধ্যম আয়নিত হবে না, ততক্ষণ পর্যন্ত আধান আমার জমা হবে। তাহলে একটা ব্যাটারিকে আমি সঙ্গে ধারক যোগ করলাম, কিছু সময় ধরে চার্জিং করলাম, এবার ব্যাটারিটাকে খুলে দিলাম, তার মানে ধারকটার মধ্যে ম্যাক্সিমাম আধান জমা হয়ে গেছে। এইবার যদি ধারকটাকে যদি পরিবর্তন করি তাহলে কি হবে, তাহলে জিনিসটা কি বলছি, এটা একটা ধারক, ব্যাটারির সঙ্গে যোগ করলাম, ঠিক আছে, চার্জিং করে দিলাম। চার্জিং করার পর এবার কি করলাম, ব্যাটারিটা খুলে নিলাম, ব্যাটারি নেই। তাহলে এই অবস্থায় কি হচ্ছে, এখানে যদি কিউ আধান জমা ছিল, এখানে এসে কিউ আধান আছে, আধানের কোনো পরিবর্তন হয়নি। এবার কি করলাম, পাদদ্বয়ের ব্যবধানটাকে বাড়িয়ে দিলাম। আগে ধরো পাদদ্বয়ের ব্যবধান ডি ছিল, এখন আমি ডি ড্যাশ করলাম, ডি ড্যাশটা ডির থেকে বড়। ব্যাটারি কানেক্ট করিনি, এই অবস্থায় আছে। তাহলে কি ঘটবে দেখো, প্রথম হচ্ছে আমার কি আছে, আধান কিউ স্থির আছে, আধানের কোনো পরিবর্তন হয়নি, কারণ চার্জিং না করলে আধান হবে কি করে, চার্জিং আমি করলে তো আধান জমা হবে, আমি চার্জিং তো করিনি, বা এই দুটো তারকে জয়েন্টও করিনি, ডিসচার্জিংও হয়নি, যে আধান কম বেশিও তো নয়, আধান সংরক্ষিত হয়ে গেছে। ধারকত্ব কি হবে বলো তো, ডি বাড়ছে, ধারকত্ব কি হবে, হ্রাস পাবে, যেহেতু সি সমানুপাতিক 1/d, ডি বৃদ্ধি হয়েছে তাই ধারকত্ব হ্রাস পাবে। বিভব ভি কি হবে, বিভবটা কি হবে, বিভব দেখো বৃদ্ধি হবে, যেহেতু সি সমান Q/V, বা লিখতে পারি ভি সমান Q/C। আধান স্থির, সি কমে গেছে, ডি বাড়ছে, সি কমছে, সি কমলে ভি বাড়বে। 4 নম্বর,
শক্তি, শক্তি কি হবে? শক্তিও বৃদ্ধি হবে, যেহেতু ই সমান কিউ স্কোয়ার বাই 2c। ডি বাড়ছে, সি কমছে, সি কমলে ভি বাড়বে, সি কমলে ই বাড়বে। এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আবার বলছি, একটা ধারককে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, সেকেন্ড কেস, তার ব্যবধান একই থাকলো, তাকে ব্যাটারির সংযোগ ছিন্ন করা হলো, ডি একই আছে, ডি যেমন ছিল ডি একই থাকলো। মাঝখানে আমি কিছু বায়ু ছিল, এখন আমি কিছু পরাবৈদ্যুতিক স্ল্যাব যোগ করছি। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি যোগ করি, আধান একই থাকবে, ধারকত্ব কি হবে বলো তো? এখন ধারকত্ব বৃদ্ধি পাবে, কারণ সি সমানুপাতিক কে। তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যম যখনই যোগ করব ধারকত্ব বাড়বে, ধারকত্ব বাড়লে এগুলো কি হবে? হ্রাস হবে। তাহলে আমি জেনারেলভাবে যদি এটার একটা সমীকরণ লিখি, লিখতে পারবো সি সমানুপাতিক 1/d সমানুপাতিক কে সমানুপাতিক 1/v সমানুপাতিক 1/e। ডি যদি বাড়ে, ভি বাড়বে, ই বাড়বে, সি কমবে। কে যদি বাড়ে, সি বাড়বে, ভি কমবে, ই কমবে। দেখো কখন এই কন্ডিশন তখনই হবে যখন আধান স্থির থাকবে। কিন্তু আমি যদি ব্যাটারির কানেকশন যোগ করে এই ঘটনাগুলো ঘটাই, ব্যাটারি যেমন আছে তেমন থাকলো, এটা ছিল ধারক, ব্যাটারির যেমন কানেকশন আছে তেমন থাকলো, আমি কি করলাম? ধারকের ব্যবধান বাড়ালাম। এখানে ছিল ডি, এখানে করলাম ডি ড্যাশ, ডি ড্যাশ সমান ডি। তাহলে কি হবে? এখানে কিন্তু আর এই ঘটনাগুলি ঘটবে না। এখানে হচ্ছে ধারকত্ব বাড়বে, ধারকত্ব সি বৃদ্ধি, এই সি ধারকত্ব সি হ্রাস হবে, যেহেতু সি সমানুপাতিক 1/d। ধারকত্ব যদি হ্রাস হয়, যেহেতু ব্যাটারির কানেকশন যোগ আছে, তার মানে কি হবে? ধারকত্ব যদি হ্রাস হয়ে যায়, তাহলে আধান কিউ কি হবে? হ্রাস হবে। কারণ কি? এখানে ভিটা স্থির, ব্যাটারির কানেকশন কনস্ট্যান্ট আছে, ব্যাটারির কানেকশন আমি খুলিনি, ব্যাটারির কানেকশন যদি না খুলি তাহলে ভি থাকবে স্থির। তাহলে ধারকত্ব হ্রাস হলে আধান হ্রাস হবে, কারণ কিউ সমান আমরা জানি সিভি। সি কমলে কিউ কমে যাবে। আর যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হয় তাহলে ধারকত্ব বাড়বে, ধারকত্ব বাড়লে বেশি আধান জমা হবে। এক্ষেত্রে কিন্তু ভি স্থির, আধান পরিবর্তিত হয়ে যাবে। তার মানে ব্যাটারির সংযোগ যদি ছিন্ন করে দেয় তাহলে কিউ স্থির, তখন আমার সি পরিবর্তিত হলে ভি পরিবর্তিত হবে, ই পরিবর্তিত হবে। কিন্তু যদি ব্যাটারির সংযোগ ছিন্ন না করি তাহলে সি পরিবর্তিত হলে কিউ পরিবর্তিত হবে, কিউ পরিবর্তিত হলে শক্তি পরিবর্তিত হবে, কিন্তু ভি থাকবে অপরিবর্তিত, ভির পরিবর্তন হবে না। এছাড়া কয়েকটা ছোট ছোট যেটা লেখচিত্র আমাদেরকে যদি বলি, যে আমরা দেখেছি কি এইখান থেকে একটা দেখো সি সমান কি দেখেছি কিউ বাই ভি, মানে কিউ সমানুপাতিক ভি।
তাহলে কিউ ভির যদি আমরা লেখচিত্র নেই, কিউর সঙ্গে ভি, তাহলে কি হবে? আধান বাড়লে কিউ বাড়বে, এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। আধান বাড়লে বিভব বাড়তে থাকবে। কিন্তু যদি আমরা সির সঙ্গে কিউ নেই, তাহলে কিন্তু এ কনস্ট্যান্ট থাকবে, কারণ একটা ধারকের ধারকত্ব স্থির। যতই আমি আধান জমা করি না কেন, তার ধারকত্ব তো স্থির। একটা ম্যাক্সিমাম আধান জমা হবে, তারপরে আর আধান জমা হবে না। ধারকত্ব হচ্ছে একটা ধ্রুবক রাশি। তাহলে সময়ের সঙ্গে যদি একটা ধারককে, যদি আমরা একটা ধারক নিয়েছি, এটা একটা ধারক, পাঁচ ধারক, একে ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি, এইবার একে আমি চার্জিং করতেছি। তাহলে চার্জিং করা মানে কি? এখান থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে এখানে কি জমা হচ্ছে? আধান জমা হচ্ছে। এই কারেন্ট এখানে ফিরে আসবে, তার মানে আধান জমা হবে। এইখানের মধ্যে কি হবে? আধান জমা হতে থাকবে। তাহলে আধান যদি জমা হয়, যদি লেখচিত্র করা হয়, তাহলে সময়ের সাপেক্ষে আধান জমা হবে। সময়ের সাপেক্ষে আধান জমা হবে, সময় এটা। তাহলে যত সময় যাবে তত আধান জমা হবে। এইভাবে আধান জমা হতে 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 এক সময় কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, আর আধান জমা হবে না। আবার ডিসচার্জিং এর সময় কি হবে? ডিসচার্জিং এর সময়, এটা চার্জিং এর সময়। তাহলে আধান যদি জমা হয়, তাহলে কারেন্ট কি হবে? তাহলে যত এখানে আধান জমা হতে থাকবে, কারেন্ট তাহলে কমতে থাকবে। কারেন্টের এক্সপ্রেশনটা এরকম হয়ে যাবে। কারেন্টটা ধীরে ধীরে কমতে থাকবে চার্জিং এর সময়। এবার এটাকে ডিসকানেক্ট করে দিলাম, ডিসকানেক্ট করে দিচ্ছি ব্যাটারির সঙ্গে, দিয়ে তারটাকে জুড়ে দিচ্ছি। তাহলে কি হবে? ডিসচার্জিং হবে। ডিসচার্জিং এর সময় কি হবে? এবার আধান কমতে থাকবে। তাহলে আধান কমতে থাকলে ডিসচার্জিং এর সময় এখান থেকে এই জিনিসটা হবে। আর কারেন্টটা কি হবে? কারেন্টটা হচ্ছে এক্ষেত্রে বাড়তে থাকবে, এরকম হয়ে যাবে কারেন্টটা। কারেন্টটা এখানে বাড়তে থাকবে। এর সঙ্গে যদি আমরা এই লেখচিত্রগুলোকে আঁকি কারেন্টের, চার্জিং ডিসচার্জিং, এদিকে কারেন্ট, তাহলে চার্জিং এর সময় কি কারেন্ট কমবে, আর ডিসচার্জিং এর সময় বাড়বে। নেগেটিভ দেখানো হচ্ছে যে ওটা ঠিক উল্টা দিকে কারেন্ট যাবে, এই জন্য নেগেটিভ। এটাকে এই কোঅর্ডিনেটে না এঁকে, এটা যদি ফার্স্ট কোঅর্ডিনেটে হয়, এটা ফোর্থ কোঅর্ডিনেটে হবে, কারণ উল্টো কারেন্ট যাবে। এদিকে যা দিয়েছিল এখন উল্টো দিকে যাবে। এইভাবে আঁকতে পারি। আমাদের ধারকের যাবতীয় কিছু আগের দুটো ভিডিও ধারকে পড়েছি, লাস্ট এটা ধারকের পার্ট। এখানে সমস্ত কিছু মোটামুটি থিওরি কভার করা হলো। নেক্সট তোমাদেরকে এই ধারকের যে বিভিন্ন টাইপের যে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো করে দেবো।